হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাজ এক্সপেক্টেড, কালকে মার্কেট ক্লোজিং হওয়ার পরে অনেক পজিটিভ ডাটা ছিল। বিশেষ করে ইন্ডিয়ান ইনফ্লেশন রেট খুব কম এসেছিল, প্লাস ইউএস মার্কেটও কালকে উপরে ছিল। তো যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে আজকে মার্কেট পজিটিভ থাকবে বা পজিটিভ ওপেনিং হবে, মার্কেট কিন্তু আজকে সারাদিনই পজিটিভ ছিল। ফাইনালি নিফটি 24,619 অর্থাৎ 132 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাক নিফটি 55,181 অর্থাৎ 137 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ফ্রেন্ডস, এই মাসটাতে যদি ডিআইআই এর বাইং অ্যামাউন্টটার দিকে দেখা যায়, তাহলে কিন্তু ডিআইআই হিউজ অ্যামাউন্টে বাইং করছে। আজকেও তারা প্রায় 5,682 কোটি টাকার বাই করেছে, যেখানটাতে এফআইআই সেল করেছে 3,564 কোটি টাকা। মিনস যে ডিফারেন্সটা হচ্ছে, সেই ডিফারেন্সটা অর্থাৎ 5,682 মাইনাস 3,564 অর্থাৎ 2,200 কোটি টাকা তারা প্রায় এক্সট্রা বাইং করেছে এবং সমস্ত পাবলিকের কাছ থেকেই তারা কিন্তু মাল তুলছে। তো অ্যাগ্রেসিভলি ডিআইআই বাইং কিন্তু মার্কেটে চালু আছে, যেটা কিন্তু অত্যন্ত পজিটিভ নিউজ। কালকে আমরা ইন্ডিয়ান ইনফ্লেশনের কথা আলোচনা করেছিলাম। আজকে আমরা ইউএস এর কালকেই এসছে, কিন্তু আমরা ডাটাটা আজকে ডিসকাশন করছি। ইউএস এর যে ইনফ্লেশন, যেটা এক্সপেক্ট করা হয়েছিল 2.8% আসবে, তার চেয়েও ভালো এসছে। মিনস 2.7% ইউএস এর ইনফ্লেশন এসছে। সুতরাং ইউএসএ যেভাবে ইনফ্লেশন রিলেটেড যে চিন্তাটা ছিল, সেই চিন্তাটা আপাতত কিছুদিনের জন্য অ্যাটলিস্ট স্তীমিত হলো। নিফটির যদি আপনি এটা মান্থলি ক্যান্ডেল আজকে ধরুন 13 তারিখ পর্যন্ত হয়ে গেল, এবং 13 তারিখ পর্যন্ত যদি দেখা যায়, মার্কেট কিন্তু এখনো পর্যন্ত পজিটিভে আসেনি। এবং মার্কেট কিন্তু যেভাবে সিগন্যাল দিচ্ছে, আমি গতকালই বলেছিলাম যে লোয়ার লেভেলে কিন্তু কনসলিডেশন হয়েছে। 2-3 দিন ধরে কিন্তু একই লেভেলে কনসলিডেশন হওয়ার পরে মার্কেট একটু উপরের দিকে যাচ্ছে। যাই হোক, মূল যে লেভেলটাকে মার্কেট আমরা দেখব, সেটা হচ্ছে 24,800 থেকে 25,000 লেভেলটা মার্কেট কেমন ভাবে বিহেভ করছে। যদি 24,800 থেকে 25,000 লেভেলটা মার্কেট যদি মানে সাস্টেন করে, ব্রেক করে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু মার্কেটে ডাউন যে মুভমেন্টটা এসছিল, সেটা আপাতত থেমে গেল বলে আমরা অনুমান করতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ইউএস কিন্তু ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ লাগালো, অর্থাৎ 25 প্লাস 25। কিন্তু একই কারণে রাশিয়ার যে অয়েল ইন্ডিয়া কেনে, রাশিয়ার টোটাল অয়েলের প্রায় 60% চায়না কেনে, কিন্তু তার উপরে কিন্তু 90 দিনের জন্য ট্যারিফে পজ দিয়েছে। এবং এই কারণটাকে নিয়েও ইউএস এর মধ্যে বিভিন্ন সেনেটর কিন্তু প্রশ্ন তুলেছে। ইউএস যে 25% এক্সট্রা ট্যারিফ লাগালো, এর ফলে কিন্তু ইন্ডিয়ার প্রায় 1 লাখ মতো লোক কাজ হারাবে, বিশেষ করে টেক্সটাইল সেক্টরে কিন্তু প্রায় 1 লক্ষ মতো মানে লোকের জব চলে যেতে পারে। এবং আমাদের যে জিডিপি আমরা আশা করছি, সেটা হচ্ছে কত, 6.5%। এই এফেক্টে কিন্তু আমাদের কিন্তু 0.5 বেসিস পয়েন্ট, অর্থাৎ যেটা 6.5 ভাবছিলাম, সেটা কিন্তু 6%-এও নেমে আসতে পারে। অলরেডি কিন্তু যে সমস্ত মানে এক্সপোর্ট করতো, বা তাদের যে সমস্ত বড় বড় অর্গানাইজেশন আছে, তারা বলছে ইউএস এর এক্সপোর্ট প্রায় 55% পর্যন্ত কমে
যাচ্ছে গেছে, যেটা অবজার্ভ করা যাচ্ছে। আর একটা কথা ফ্রেন্ডস, কালকে আমি একটা জিনিস বলতে গিয়ে আপনাদের আমার, যেহেতু আমি শেয়ারটার নাম মনে করতে পারিনি তাই বলতে পারিনি। মেন লজিকটা হচ্ছে, একটা শেয়ারকে আমি ডিসকাস করেছিলাম যে কি বলে, ম্যানেজমেন্টের যে কমেন্ট্রি, ম্যানেজমেন্টের কমেন্ট্রিতে কিন্তু অনেক রকমের মিনিং থাকে। যেমন পিজি ইলেকট্রোপ্লাস্ট, পিজি ইলেকট্রোপ্লাস্ট ধরুন ম্যানেজমেন্ট বলেছে দে উইল নট পারফর্ম ওয়েল, শেয়ার ক্র্যাশ করছে, কিন্তু মার্কেট যেটাকে ভালোভাবে নেয়নি সেটা হচ্ছে কি, কালকেও একটা শেয়ারের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। এবার এই শেয়ারটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা একটু বললে আপনাদের পার্মানেন্টলি মনে থেকে যাবে। যদি দেখেন পিজি ইলেকট্রোপ্লাস্টে আজকে ম্যানেজমেন্ট কি করলো, তারা কমেন্ট্রি ডাউন করলো, কিন্তু আপনি যদি দেখেন সেপ্টেম্বর 2024-এ মানে প্রমোটারের হোল্ডিং ছিল 53.42, সেপ্টেম্বর থেকে তারা ডিসেম্বরে প্রায় 4% মাল কিন্তু অপলোড করেছে, 49.37%। আবার মার্চ কোয়ার্টারেও 49.37 ছিল, 43.72%, অর্থাৎ এখানেও প্রায় 6%-এর কাছাকাছি তারা মাল বিক্রি করেছে। তাহলে গত সেপ্টেম্বর থেকে এই জুন পর্যন্ত তারা 10% তাদের স্টেক অপলোড করেছে। এবারে মার্কেট কিন্তু এই জিনিসটা পছন্দ করে না যে তুমি মানে দাও, কমেন্ট্রি নেগেটিভ করো, কিন্তু আগে নিজে বিক্রি করে তারপরে কমেন্ট্রি দিচ্ছ যে আমার রেজাল্ট খারাপ আসবে, এই জিনিসটাকে কিন্তু মার্কেট পছন্দ করে না। সুতরাং অনেকের ক্ষেত্রে দেখবেন যে তার প্রমোটারের শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোনো চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে কিন্তু তাহলে সেটাকে মার্কেট কিন্তু ভালো চোখে নেয়। কিন্তু যদি প্রমোটার আগে বিক্রি করে পরে কমেন্ট্রি দিচ্ছে, সেটাকে কিন্তু মার্কেট ভালো চোখে নেয়নি, যেটা পিজি ইলেকট্রোপ্লাস্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়েছে। ফ্রেন্ডস, মর্গান স্ট্যানলে কিন্তু বলছে ইন্ডিয়ার ব্যাপারে সে তার কমেন্ট্রি কিন্তু অত্যন্ত ভালো রেখেছে। কারণ কি হচ্ছে, মর্গান স্ট্যানলে প্রজেক্ট করছে কি, যে ইন্ডিয়া ইজ অন ট্র্যাক টু বিকাম ওয়ার্ল্ড মোস্ট সাউট আফটার মার্কেট। কারণ আমাদের যে 140 কোটি লোকের এই যে মার্কেট, এই মার্কেটকে কিন্তু কেউ ইগনোর করতে পারবে না। undergo a significant energy transition, record a rise in its credit to GDP ratio, অর্থাৎ আমাদের জিডিপির তুলনায় লোকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যে ধারটা নিচ্ছে, মানে যে ব্যাংকিং থেকে যে ক্রেডিটটা নিচ্ছে, সেটাও কিন্তু রেকর্ড পরিমাণ রাইজ করেছে। অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রেও তারা কিন্তু একটা জিডিপির একটা বড় পোর্শন কিন্তু ইন্ডিয়া মানে তাদের কন্ট্রিবিউশনের মধ্যে ম্যানুফ্যাকচারিংকে আনতে চেষ্টা করছে। সুতরাং সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ খবর। এই যে খবরগুলো নিয়েই কিন্তু মেন হচ্ছে মার্কেট কিন্তু মর্গান স্ট্যানলের এই রিপোর্টকে কিন্তু মার্কেট অত্যন্ত পজিটিভলি নিচ্ছে। আরবিএনএল এর রেজাল্ট এসছে ফ্রেন্ডস, মানে আরবিএনএল, ইরকন, আইআরএফসি অ্যাক্রস দ্য লাইন কিন্তু ফ্রেন্ডস রেজাল্ট ভালো আসছে না। আরবিএনএল যদি রেজাল্ট দেখেন, তাহলে আরবিএনএল রেজাল্টে কিন্তু অত্যন্ত খারাপ পারফরমেন্স দেখিয়েছে। তার যেভাবে শেয়ার প্রাইস উপরে গেছে সেই নিরিখে 3,909 কোটি টাকার সেলস দেখিয়েছে, গত জুনে ছিল 4,074। সেলস তেমন কমেনি, কিন্তু প্রফিটের ক্ষেত্রে 224 কোটির প্রফিট দাঁড়িয়েছে 134 কোটিতে, এবং মার্চ কোয়ার্টারে যেটা 459 দেখিয়েছিল, আমি ভেবেই নিলাম যে এন্ড অফ দ্য কোয়ার্টারকে আমি কম্পেয়ার না করলেও গত জুনের তুলনায় কিন্তু তার রেজাল্ট অত্যন্ত খারাপ এসছে। তাহলে আরবিএনএল এর রেজাল্ট ভালো না। হ্যাল অত্যন্ত বড় কোম্পানি, এই কোম্পানি কিন্তু গত 4-5 বছরে মাল্টিফোল্ড রিটার্ন দিয়েছে। এখন কিন্তু
এই কোম্পানি মাল্টিফোল্ড রিটার্ন দেওয়ার মতো অবস্থাতে থাকবে না। নাও ইট উইল বিকাম 5 বছরে ডবল, এই টাইপের কিন্তু তার পারফরমেন্স হবে। এবারে যদি তার কোয়ার্টারলি রেজাল্ট দেখা যায় যে গত জুনে যেটা 4,348 কোটি টাকার সেলস ছিল, 4,819 কোটি টাকার সেলস এসছে। গত জুনে যে প্রফিটটা ছিল 1,437, 1,384 কোটির কিন্তু প্রফিট এসছে। অর্থাৎ গত জুনের তুলনায় সেলস বেড়েছে কিন্তু প্রফিট কমেছে, মিনস খরচ বেড়েছে। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তবে 3 লাখ কোটি টাকার কোম্পানি, 36-এর পি, এখনো পর্যন্ত কিন্তু ধরুন আজকে আমরা যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো নিয়ে চর্চা করি, ধরুন ইনফোসিস, টিসিএস, হিন্দুস্তান ইউনিলিভার, তাদের যে ইয়ারলি ভলিউম, সেই জায়গায় কিন্তু হ্যালের ভলিউম এখনো পর্যন্ত সেই জায়গায় আসেনি। তাই হ্যাল কিন্তু আগামী দিনে হ্যালের যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আগামী দিনে তারা বড় পজিশনে যাওয়ার মতো কিন্তু ক্ষমতা রাখে, বা তাদের কাছে হিউজ অর্ডার বুক আছে। সুজলনের রেজাল্ট ফ্রেন্ডস ভালো এসছে, কিন্তু মার্কেট জিনিসটাকে অতটা ভালো চোখে নেয়নি, যার কারণে কালকে সুজলনের সঙ্গে টাটা পাওয়ারের একটা মেগা ডিল হয়েছে, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট। যাই হোক, সুজলনের যে রেজাল্ট এসছে সেই রেজাল্ট হচ্ছে কি 3,132 কোটি টাকার সেলস, যেটা ছিল গত জুনে 2,022 কোটি। কিন্তু 302 প্রফিট, 302 কোটির প্রফিট মাইল্ড বেড়েছে 324 কোটির প্রফিট। তো এই নিরিখে সেলস বেড়েছে কিন্তু প্রফিট তেমন ভাবে বাড়েনি। মার্চ কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করলে সেইভাবে কিন্তু রেজাল্টকে কম্পেয়ার করা যাবে না। তাহলে সুজলন মোটামুটি ভালো। কির্লোস্কার ইন্ডাস্ট্রিজের রেজাল্ট এসছে, তার রেজাল্টও ফ্রেন্ডস ভালো। কির্লোস্কার ইন্ডাস্ট্রিজ রেজাল্ট যে একদম ভালো আসছে না, কিন্তু নিফটি 50 কোম্পানির যেভাবে আমাদের বাড়া উচিত, সেই নিরিখে কিন্তু কির্লোস্কারের যদি দেখা যায়, গত জুনে ছিল 1,559 কোটির সেলস, যেটা হয়ে দাঁড়িয়েছে 1,705 কোটি। গত জুনে প্রফিট ছিল 66 কোটির, যেটা বেড়ে দাঁড়িয়েছে 95 ক্রোর। অর্থাৎ সেলস যতটা, টপ লাইন যতটা গ্রোথ করেছে, তার চেয়ে কিন্তু বটম লাইন প্রায় 50% জাম্প করেছে। সুতরাং কির্লোস্কার ইন্ডাস্ট্রিজের রেজাল্ট কিন্তু ভালো। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের রেজাল্ট ভালো। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার এরা কিন্তু গত বছর এমন মানে টাইমেই কিন্তু তারা লস দেখিয়েছিল, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার। সেই জায়গায় তারা কিন্তু এবারে প্রফিট দেখিয়েছে। গত বছর গত কোয়ার্টারে লস দেখিয়েছে, সেই জায়গায় এবারে প্রফিট দেখিয়েছে। যদি সেলস দেখা যায়, গত জুনের তুলনায় 13,618 কোটি, এবারে সেটা দাঁড়িয়েছে 12,294। গত বছর এমন টাইমে ছিল 1,338 কোটি টাকার প্রফিট, এবারে 1,496 কোটি। কিন্তু মার্চ কোয়ার্টারে তারা কিন্তু 304 কোটির লস দেখিয়েছিল, সেলস কিন্তু অনেক বেশি ছিল। যাই হোক, এগুলো হচ্ছে ব্যালেন্স শিটের বিভিন্ন প্রকারের অ্যাডজাস্টমেন্ট। তো জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের রেজাল্ট ভালো এসছে। জ্যোতি ল্যাব রেজাল্ট আহামরি কিছু নয়, শো। কারণ কি, কনজামশন রিলেটেড যে এক্সপেকটেশন, সেটা যতক্ষণ পর্যন্ত না জ্যোতি ল্যাব, জ্যোতি লিমিটেড, যতক্ষণ পর্যন্ত কনজামশন রিলেটেড এক্সপেকটেশন ঠিক জায়গায় না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্ত শেয়ার কিন্তু বেটার পারফর্ম করবে না। গতবারে যেটা তাদের প্রফিট ছিল 10, মানে ধরুন 10.18 ক্রোর, সেই প্রফিটটা দাঁড়িয়েছে 9.68 কোটিতে। অর্থাৎ মানে প্রফিটটা মাইল্ড কমেছে। এনএমডিসির ফ্রেন্ডস রেজাল্ট এসছে, সেলস কিন্তু প্রায় 33% মতো বেড়ে গেছে। এনএমডিসি অত্যন্ত ভালো শেয়ার। এনএমডিসি যদি আপনি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে, গত বছর জুন কোয়ার্টারে প্রফিট মানে সেলস এসেছিল 5,414 কোটি, যেটা এবারে হয়েছে 6,739 কোটি। গতবারে জুন কোয়ার্টারে
প্রফিট ছিল 1969 কোটি, এবার এসছে 1968 কোটি। মার্চ কোয়ার্টারে সেলস বেশি ছিল 7005 কোটি, প্রফিট কম ছিল 1477 কোটি। সেই তুলনায় অনেক বেটার রেজাল্ট দেখিয়েছে এনএমডিসি। নেক্সট আর যে দু একটা রেজাল্ট বলবো সেটার মধ্যে হচ্ছে কি সম্বর্ধনা মাদারসন সুমি। সম্বর্ধনা মাদারসন কিন্তু রেজাল্ট আদৌ ভালো দেখায়নি। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখা যায়, গত বছর জুন মাসে 28,868 কোটি টাকার তাদের টপ লাইন গ্রোথ সেলস ছিল, যেটা এবারে বেড়ে দাঁড়িয়েছে 30,212 কোটি। কিন্তু গতবারে যে প্রফিট ছিল 1,097 কোটি, সেটা কিন্তু কমে দাঁড়িয়েছে 606 কোটি, প্রায় 30% কাছাকাছি কিন্তু তাদের প্রফিট কমে দাঁড়িয়েছে। এবং মার্চ কোয়ার্টারের নিরিখেও কিন্তু 29,317 কোটির যেখানে সেলস ছিল তার তুলনায় বেড়েছে, কিন্তু প্রফিট কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। সুতরাং সম্বর্ধনা মাদারসনেরও রেজাল্ট আহামরি কিছু নয়। লাস্ট যে রেজাল্টটা আমরা নিয়ে চর্চা করব, এন্ডিউরেন্স টেকনোলজি। এন্ডিওর টেকনোলজি ফ্রেন্ডস রেজাল্ট হচ্ছে গুড বা শো বলতে পারেন, আহামরি কিছু না। এন্ডিওর টেকনোলজি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখা যায়, তাহলে গত বছর জুনে ছিল 2826 কোটির সেলস, এবারে যেটা বেড়ে দাঁড়িয়েছে 3319 কোটি, প্রায় 20%-এর কাছাকাছি। গতবারে যেটা প্রফিট ছিল 204 কোটি, সেটা বেড়ে দাঁড়িয়েছে 226 কোটি, অর্থাৎ প্রায় সেলসে 20% ইনক্রিজ হয়েছে, প্রফিটে প্রায় 10% মতো ইনক্রিজ হয়েছে। মার্জিন মোরলেস 13 থেকে 14%-এর কাছাকাছি আছে। মার্চের কোয়ার্টার তুলনায় 2963 কোটির সেলস বেড়ে দাঁড়িয়েছে প্রায় 15%, 3319 কোটি, কিন্তু প্রফিট কমেছে 245-এর জায়গায় 226 কোটি। ফ্রেন্ডস, আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করব যেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু রিটার্ন দেয়নি, কিন্তু আগামী দিনে কিন্তু মানে শেয়ারের ম্যানেজমেন্ট বলছে তারা কিন্তু ডাবল ডিজিট গ্রোথ আনবে। তো আগামী 5 বছর রের কথা ভেবে যদি কোনো ইনভেস্টর পয়সা লাগাতে চান, তাহলে কিন্তু এই সমস্ত শেয়ার, ফ্রেন্ডস দেখুন, এই সমস্ত কোম্পানির শেয়ারের বিজনেস আপনারা চোখে দেখতে পারেন, বুঝতে পারেন। সুতরাং এই সমস্ত শেয়ার হচ্ছে এভারগ্রিন শেয়ার, যেমন হিন্দুস্তান ইউনিলিভার, যেমন ধরুন আইটিসি। তো এগুলোতে দেরিতে রিটার্ন দিলেও এরা কিন্তু ডিভিডেন্ড ভালো দেয়। এবারে ডাবরের যদি আমি মানে মান্থলি চার্টে যাই, আজকে যে লেভেলের শেয়ারটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2020-র কাছাকাছি কিন্তু এই দামে কিন্তু শেয়ার পাওয়া যেত। সুতরাং এর আগের যে আপমুভটা দিয়েছে শেয়ারটা, সেই আপমুভের পরে কিন্তু দ্বিতীয় আপমুভ দেওয়ার একটা লেভেলে এটা চলে এসছে। দ্বিতীয়ত হচ্ছে শেয়ারটা কিন্তু তার যে মানে ট্রেডিং জোন, দীর্ঘদিন ধরে যে ট্রেডিংটা করছে গত 4-5 বছর ধরে, তার কিন্তু লোয়ার জোনে আছে। অর্থাৎ দেখুন, প্রায় লোয়ার জোনের কাছাকাছি কিন্তু শেয়ারটা আছে। সুতরাং যারা লং টার্ম ইনভেস্টার, তারা কিন্তু কোনো ভালো শেয়ার যদি খুঁজছেন যেটা আগামী 5 বছরে ডবল পেতে চান, ডাবর কিন্তু তাদের জন্য ভালো একটা বেট হতে পারে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু